দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মহাকবি কালিদাস সম্পর্কে সামান্য আলোচনা করব। দেখো, এর আগেও আমরা অনেক লেখক সম্পর্কে আলোচনা করেছি, অনেক কবি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা মহাকবি কালিদাস সম্পর্কে আলোচনা করব। তিনি মূর্খ থেকে কিভাবে একজন কবি হয়ে উঠেছিলেন, কবি শ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন, সেই বিষয়গুলি আজ আমরা আলোচনার মধ্যে রাখবো। চলো তাহলে শুরু করি। দেখো, ভারতবর্ষে তো প্রচুর কবি ছিল, তাই না? প্রাচীন অনেক কবি ছিল। বাল্মীকি, কাশিরাম দাস, বেদব্যাস ইত্যাদি বিভিন্ন ধরনের কবি ছিল। তো সেই কবিদের সাথেই আমরা যার নামটি যোগ করতে পারি, তিনি হলেন আমাদের এই মহাকবি কালিদাস। শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে সর্বকালে যত ধরনের কবি আবির্ভাব হয়েছিল, তাদের মধ্যেও আমরা বলতে পারি কালিদাস শ্রেষ্ঠত্বের আসন অর্জন করতে পেরেছিল। দেখো, একটা ছোট্ট গল্প আজ তোমাদের সাথে শেয়ার করি। একটা গল্প ছিল এমন, উজ্জয়িনী একটি রাজ্য ছিল। সেই রাজ্যের নাম আশা করি তোমরা সকলেই শুনেছ। তো সেই উজ্জয়িনী রাজ্যের কমলা নামক একজন বিদুষিনী ছিলেন, মানে বিদুষী অ্যাকচুয়ালি আর কি। সে রাজকন্যা টাইপের আর কি, মানে রাজকন্যাই আর কি বলা চলে। তো নাম ছিল তার কমলা। সে নিজের মানে বিদ্যা অর্জন ইত্যাদি নিয়ে বা নিজের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা নিয়ে তার প্রচন্ড অহংকার ছিল। সে একদা প্রতিজ্ঞা করেছিল যে শাস্ত্রীয় মত অনুসারে তাকে যে তর্কে হারাতে পারবে, সেই ব্যক্তিকেই তিনি তার স্বামী বলে স্বীকার করে নেবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই অনেকেই তার সাথে তর্কে যোগদান করলেও কেউ তাকে হারাতে পারেনি। শেষে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা একজোট হলেন এবং একজোট হয়ে তারা বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ করতে লাগলেন এবং সকলে মিলে যুক্তি করে সেই কমলা নামক রাজকন্যাকে পরাজিত করার জন্য, তার সাথে যুক্তি তর্কে খেলবার জন্য একজন গণ্ডমূর্খ বা নির্বোধ ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। লোকটা এতটাই নির্বোধ ছিল যে যে গাছের ডালের উপরে তিনি বসেছিলেন, সেই গাছের গোড়া তিনি কাটতে শুরু করেছিলেন। তো গাছটি কাটা হয়ে গেলে পড়ে যাবে তো সেটি তিনি বুঝতে পারেননি, এতটাই নির্বোধ তিনি ছিলেন। লোকটি রাজকন্যার কাছে গিয়ে এতটাই বোকার অভিনয় করতে লাগলেন যে অবশেষে রাজকন্যা তার কাছে যুক্তিতে পরাজিত হয়েছিল। তারপর আর কি করার আছে, সেই রাজকন্যা কমলার সাথে দেখো শর্ত তো সে করেছিল যে হারলে পরে স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। যেহেতু সে নির্বোধ ব্যক্তিটির কাছে হেরে গিয়েছিল, তাই শর্ত অনুসারে সেই নির্বোধ ব্যক্তিটিকেই তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে হয়েছিল। রাজকন্যা কমলা আদতেও জানতো না যে তার স্বামী এতটা নির্বোধ বা এতটা বোকা। সে ভেবেছিল হয়তো তার সাথে চালাকি করছে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন কমলা উপস্থিত হলো, তখনই তার স্বামী যে মূর্খ, সেই পরিচয়টি তার সামনে পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। তখন রাজকন্যা কমলা রাগে বলো আর দুঃখেই বলো, সেই বাসর ঘর থেকে তার স্বামীকে মূলত ঘাড় ধাক্কা দিয়ে বা জোর করে বের করে দিয়েছিল এবং তাকে শর্ত দিয়েছিল, কোনো দিন যদি সে জ্ঞান অর্জন করে একজন পণ্ডিত ব্যক্তি হতে পারেন, তবেই তিনি যেন তার স্ত্রীর কাছে ফিরে আসেন, না হলে তার স্ত্রীকে যেন তিনি মুখ দর্শন না করান। এই যে কমলার স্বামী নির্বোধ ব্যক্তিটি বা বোকা ব্যক্তিটি, এই ব্যক্তিটি হলেন আমাদের মহাকবি কালিদাস। যে মহাকবি প্রথম জীবনে একজন মহামূর্খ ছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি মেঘদূত কাব্য রচনা করেছিলেন। স্ত্রীর কাছে যখন অপমানিত হয়েছিল, তখন এই বিদ্যা অর্জনের প্রতি তার এতটা চাহিদা বেড়ে গিয়েছিল যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিদ্যা অর্জন করে তিনি একদিন পণ্ডিত হয়ে দেখাবেন।
এই জেদের বশে তিনি বিদ্যা অর্জন করতে শুরু করেছিলেন এবং অল্প দিনের মধ্যেই বেদ, পুরাণ, ইতিহাস, অর্থশাস্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন এবং পাণ্ডিত্য অর্জন করে তিনি সগৌরবে নিজের স্ত্রীর কাছে আবার ফিরে গিয়েছিলেন। দেখো, কালিদাসের জন্ম বৃত্তান্ত, বংশ পরিচয় ইত্যাদি সম্পর্কে সমালোচক মহলে প্রচুর মতভেদ রয়েছে, মানে সঠিকভাবে আমরা ঠিকঠাক জানতে পারি না। তবে তার যে সমস্ত রচনা রয়েছে এবং তার সাথে তার পরিবেশ পরিচিতি, যে সমস্ত কাব্যগুলোতে তার যে পরিবেশের বর্ণনা রয়েছে, সেগুলি নিয়ে গবেষণা করার ফলে একটা আনুমানিক হিসেব আমরা পেয়ে থাকি। তার কাব্যে যে খাদ্যের অভ্যাস, যে ধরনের পোশাক আশাকের ব্যবহার, যে ধরনের চালচলন ইত্যাদি দেখে আমরা বুঝতে পারি যে তিনি একজন খাঁটি হিন্দু বা বলতে পারো বাঙালি ছিলেন। কালিদাস পরবর্তীকালে উজ্জয়িনী নামক দেশে গমন করেছিলেন বা গিয়েছিলেন এবং রাজা যশোধর্ম দেবের রাজসভায় তিনি চাকরি গ্রহণ করেছিলেন। তিনি এই যশোধর্ম দেবের যে রাজসভা, সেই রাজসভায় নবরত্ন ছিল এবং এই নবরত্নের শ্রেষ্ঠ রত্ন ছিলেন আমাদের এই মহাকবি কালিদাস। তিনি এই উজ্জয়িনী থেকেই তার যাবতীয় যে সমস্ত কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থগুলি তিনি প্রকাশ করেছিলেন। কালিদাস একজন শ্রেষ্ঠ হিন্দু বাঙালি ছিলেন আর কি, এবং তার লেখা সবগুলি ছিল সংস্কৃত ভাষায়। তিনি সংস্কৃত ভাষায় খুব মূল্যবান অর্থাৎ দামি দামি বিভিন্ন কাব্য রচনা করেছিলেন। তিনি ছিলেন সংস্কৃত ভাষার একজন শ্রেষ্ঠ কবি। তিনি তার জীবৎকালে প্রায় 100টারও বেশি কাব্য রচনা করেছিলেন। তবে অনেক সমালোচক মনে করেছিলেন যে সেই সময় কালিদাস নামে আরো দু একজন লেখকের অস্তিত্ব ছিল, অর্থাৎ এই কালিদাস ছাড়াও আরো দু একজন কালিদাস নামক লেখকের অস্তিত্ব তারা স্বীকার করেছিলেন। কিন্তু আমরা মহাকবি কালিদাস বলতে এই যে উজ্জয়িনীর রাজসভায় যে ব্যক্তি চাকরি করতেন এবং নবরত্নের শ্রেষ্ঠ রত্ন ছিলেন, সেই কালিদাসের কথাই আমরা জেনে থাকি বা মহাকবি আমরা সেই কালিদাসকেই বলে থাকি। কাব্য, গীতিকাব্য, নাটক, এই তিনটি ধারাকে, মানে সংস্কৃত ভাষার এই যে তিনটি ধারা রয়েছে, এই তিনটি ধারাকেই কালিদাস একদম নিজের হাতে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার রচিত মহাকাব্য কুমার সম্ভব, যা আমাদের এখনো শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করে রয়েছে। এছাড়াও আমরা রঘুবংশম যে কাব্যটি, তাকে আমরা কিভাবে ভুলে যেতে পারি? এছাড়াও গীতিকাব্য হিসাবে আমরা মেঘদূত এর নাম অবশ্যই মনে রাখতে পারি। তাছাড়াও ধরো নাটক হিসাবে, নাটকের মধ্যে শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম। এর কথা আমরা বাংলা নিয়ে যারা পড়ছি তারা জানি না, এমনটি হতেই পারে না। আরেকটি গীতিকাব্য মনে করো ঋতু সংহার। অনেকে মনে করেছিলেন যে এটি মহাকবি কালিদাসেরই লেখা, কিন্তু কোনো সমালোচক মনে করেছিলেন এটি তার নামে, মানে অন্য যে কালিদাস রয়েছে সেই অন্যান্য কালিদাসদের এটি রচনা। এছাড়াও মনে করো কালিদাসের রচনা নয় কিন্তু কালিদাসের নাম করে প্রচলিত রয়েছে এমন অনেক রচনা রয়েছে, যেমন ধরে নাও নলোদয়, পুষ্পবান বিলাস, শৃঙ্গার তিলক, ভ্রমরাষ্টক, শ্রুত বোধ, সিঙ্গার সার, মঙ্গলাষ্টক প্রভৃতি উল্লেখযোগ্য। দেখো, প্রাচীন ভারতের সভ্যতা সংস্কৃতি, রাজারা যে ধরনের কলাকুশলী ব্যবহার করতেন বা তাদের খাদ্যাভ্যাস, তাদের চালচলন, এছাড়াও বিভিন্ন স্থানের যে নিখুঁত ভৌগোলিক অবস্থান, সেগুলি কালিদাসের বিভিন্ন রচনা থেকে আমরা নিখুঁতভাবে পেয়ে থাকি। তার বিভিন্ন রচনায় আমরা উপমা ব্যবহার করতেও দেখে থাকি। কালিদাস তো প্রচুর রচনা লিখেছেন, আমি একটু আগেও বললাম। তো সেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো
মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম, বিক্রমাবর্ষী প্রভৃতি নাটকও উল্লেখযোগ্য। মহাকবি কালিদাসের মৃত্যু হয়েছিল ধরে নাও ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে। কালিদাসের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল, কোনো সাধারণ মৃত্যু হয়নি তার। স্বদেশ থেকে বা নিজের দেশ থেকে বহু দূরে গিয়ে মানে শ্রীলঙ্কায় গিয়ে তার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যু ছিল অস্বাভাবিক মৃত্যু। সেই সময়কার সিংহল মানে শ্রীলঙ্কা, সেই সিংহলের রাজা কুমার দাস, যিনি ছিলেন কালিদাসের একান্ত ভক্ত। কালিদাস সেই সময় গিয়েছিলেন সেই রাজার অতিথি হিসাবে সেখানে ঘুরতে। রাজার তো অনেক উপপত্নী ছিল, তো কালিদাস নিজের বুদ্ধি তাদের সামনে ধরিয়ে দেওয়ার জন্য বা নিজের বুদ্ধি প্রকাশ করার জন্য বা তাদের সাথে একটি খেলনার ছলে একটি সংস্কৃত শ্লোক লেখে এক উপপত্নীকে দিয়েছিলেন তার বুদ্ধির পরীক্ষা করবার জন্য। তিনি শর্ত দিয়েছিলেন যে সেই শ্লোকটি পূরণ করতে পারলে সেই উপপত্নীকে পুরস্কৃত করা হবে, কিন্তু সেই শ্লোকটি যদি তিনি পূরণ করতে না পারেন তাহলে তিনি তার স্বামীকে ছেড়ে চলে যাবেন। কালিদাস তার এই উপপত্নীকে, অ্যাকচুয়ালি এটি কালিদাস করেননি, এটি করেছিলেন রাজা। তো কালিদাস সেই উপপত্নীকে সাহায্য করেছিলেন পাশ থেকে এবং উপপত্নীটি তার এই শ্লোকের উত্তর দিয়ে ফেলেছিলেন, কিন্তু রাজা যাতে বুঝতে না পারেন যে গোপনে কালিদাস তাকে সাহায্য করেছে, এই জন্য হয়তোবা কালিদাসকে তিনি গোপনেই সরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই রাজা, সিংহলের রাজা, পরবর্তীতে জানতে পেরেছিলেন যে রানীর চক্রান্তে কালিদাসের এভাবে হত্যা করা হয়েছিল কালিদাসকে। তাই কালিদাসের চিতা যখন জ্বালানো হয়েছিল সেই চিতায় সেই রানীকেও জ্যান্ত জ্বালিয়ে মানে মারা হয়েছিল। দেখো, এটি তো প্রচলিত কথা রয়েছে, মানে কালিদাসের মৃত্যু সম্পর্কে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই সম্বন্ধে একটি কথা প্রচলিত রয়েছে। এছাড়াও কালিদাস সম্পর্কে তো বলার অনেক কিছু রয়েছে বা আছে, আমরা জানি সবই। তোমরা মোটামুটি কালিদাস সম্পর্কে অনেক কথাই জানো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমরা নাম নিশ্চয়ই শুনেছি। তিনি এই মহাকবি কালিদাসের জীবনীর উপর অনেক ডিটেলসে একটি রচনা লিখেছিলেন। শেষ লাইনটি বলে নেই, দেখো, কালিদাস, কালিদাসকে যদি আমরা ভাঙি তাহলে সেটার অর্থ কি হয় বলতো? কালীর সেবক, যিনি চতুর্থ বা মতান্তরে পঞ্চম শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন বা তার এই সময়টিতে তার অস্তিত্ব আমরা পেয়ে থাকি। তিনি ছিলেন একজন ধ্রুপদী সংস্কৃত লেখক, যিনি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচ্য ছিলেন। তাহলে এই পর্যন্ত বলেই আজকে কালিদাস সম্পর্কে আমাদের যে এই ভিডিওটি ছিল, এই ভিডিওটি শেষ করছি। আমরা আবার অন্য কোনো লেখক সম্পর্কে কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।